নমস্কার, আমি শুভাঙ্গী এবং সবাইকে আবারও স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সমস্যার সমাধান। এখানে আমরা সমস্ত সমস্যার সমাধান করি এবং যে সমাধান করে তার সাথে আমরা সকলে ইন্ট্রোডিউস করিয়ে নিচ্ছি আমাদের সকলের প্রিয় ফ্যান ফিলোসফার অ্যান্ড গাইড জ্যোতিষবিদ জয়দেব শাস্ত্রী মহারাজ। অনেক অনেক স্বাগত আপনাকে নমস্কার, নমস্কার। স্টুডিওতে। এবং সত্যি যখনই শুরু করি ভীষণ গম করে আমরা অনুষ্ঠান করি এবং দর্শকের ভালোবাসাতে আমরা এতটা পথ অতিক্রম করে এসেছি এবং শুরুতেই আমরা মানে ঠাকুরের নাম নিয়ে আমরা শুরু করি, সেটাই করব। আপনার বাণী দিয়ে শুরু করব। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রাম। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের ভালোবাসায় আজকে আমি এখানে, এবং আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন এবং সবারই একটাই কথা, দাদা আমার কোশ্চেনটা কেন এখনো বলা হয়নি। যাদের কোশ্চেন এখনো বলা হয়নি তাদের কাছে আরও একবার সরি চেয়ে নিচ্ছি। নিশ্চয়ই বলবো, সময়ের সাথে সাথে আমাদের চলতে হয়, সময় অনেকটা কম থাকে, তাই যতটুকু সময় পাই প্রশ্নের অ্যান্সার দিতে শেষ হয়ে যায়। তাই দেখুন না, আজ নয় কাল হয়তো আপনারই কোশ্চেনের অ্যান্সার আমি দেব। চলে যাচ্ছি সরাসরি প্রশ্নে, এবং যারা প্রশ্ন করতে চাইছেন আমাদের একটা ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে এবং ইনস্টাগ্রাম পেজও আছে অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রী। সেখানে আপনারা কমেন্ট করে আপনার প্রশ্নের কথা জানাতে পারেন। প্রশ্নটি যেটা এসেছে, সন্তান মাদক আসক্ত মানে ড্রাগ অ্যাডিকশন, পরিবার একদম ভেঙে পড়ছে, এটা অনেক জায়গারই এই সমস্যা থাকে। এবং বিনোদ মালহোত্রা প্রশ্ন করছে, বয়স 56 ইয়ার্স এবং বড় শিল্পপতি জানতে পেরেছি আমরা, এবং বলছে আমার ছেলে অক্সফোর্ড থেকে পড়ে এসেছে, কিন্তু গত 2 বছর ধরে মাদকের নেশায় একদম ধূত হয়ে থাকছে। সব টাকা, সব সম্পর্ক, সব সুযোগ সব শেষ করে দিচ্ছে। আমি বাবা হিসাবে কোথায় ভুল করলাম জানতে চেয়েছি আপনার কাছে। একদম 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 বিনোদজি, প্রথম কথা, এটা আপনার ভুল নয়। জ্যোতিষে পঞ্চম ভাব সন্তানের ভাব, এইভাবে বা পঞ্চমেশ্বর উপর যদি রাহু ও শনির যুগল প্রভাব থাকে, সন্তান বিপথে যাওয়ার আশঙ্কা থাকে। এটা নিয়ম, এটা ক্যালকুলেশন। রাহু হলো মায়ার গ্রহ, বিভ্রম, নেশা, আসক্তি, এসব রাহুর ক্ষেত্র। কিন্তু রাহু একটি বিশেষ গুণ আছে, জানেন? রাহুর একটি বিশেষ গুণ, কি গুণ? রাহু যাকে ডোবায় তাকে সাঁতার শেখায়। এটা মাথায় রাখবেন, রাহু যাকে ডোবায় তাকে সাঁতার শেখায়। এই দশা কাটলে এই ছেলেই একদিন সবচেয়ে শক্তিশালী হবে, কারণ যে আগুনে পুড়েছে সেই সোনা হয়। যে আগুনে পুড়েছে সেই সোনা হয়। তন্ত্রশাস্ত্রে নেশাকে বলা হয় চিত্ত বিভ্রম দোষ। চিত্ত বিভ্রম দোষ, মন তার স্বাভাবিক কেন্দ্রে বা কেন্দ্র হারিয়েছে। এই অবস্থায় শুধু ছেলের জন্য নয়, বাবাকেও সাধনা করতে হবে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র, এই মন্ত্র শুধু দৈহিক মৃত্যু থেকে রক্ষা করে না, মানসিক মৃত্যু থেকেও রক্ষা করে। প্রতিদিন ছেলের নাম নিয়ে 108 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। মায়ের প্রার্থনা ঈশ্বরের দরজায় সবার আগে পৌঁছায়, বাবার প্রার্থনাও পৌঁছায়। ছেলের ঘরের উত্তর পূর্ব কোণ পরিষ্কার রাখুন, এটা একটা বাস্তু বিচার। সেখানে একটি তুলসীর গাছ রাখুন। ঘরে নীল বা সবুজ রঙের আলো দিন, এই রং মস্তিষ্ক শান্ত করে। ঘরের দরজায় 7টি গোলমরিচ ও লবণ বাঁধুন, নেতিবাচক শক্তি আটকায়। রাতে ছেলে ঘুমোলে তার মাথার কাছে কর্পূর রাখুন, বাতাস বিশুদ্ধ হয়, মন শান্ত হয়। আমি যদি হস্তরেখা বিচারে যাই, যে সন্তানের হাতে মঙ্গলের ক্ষেত্র অতিরিক্ত লাল বা উত্তপ্ত, এরা অতিরিক্ত আবেগপ্রবণ। আবেগ যখন পথ পায় না তখন নেশায় যায়, এটা মাথায় রাখবেন। কিন্তু একই হাতে যদি বৃহস্পতির পর্বত, বৃহস্পতির কোন জায়গাটা, এইখানটাকে আমরা বলি বৃহস্পতির পর্বত, উন্নত হয়, এই মানুষ একদিন শিক্ষক পথপ্রদর্শক হন। তাকে একটি লক্ষ্য দিন, নেশার চেয়ে বড় লক্ষ্য। লক্ষ্যই একমাত্র নেশার বিকল্প। জানেন কি এটা? আরেকটা টোটকা বলি আপনার জন্য, আপনার সন্তানের জন্য। প্রতিদিন ছেলের নামে শিবলিঙ্গে জল ঢালুন। ঘরে কেশর মেশানো দুধ দিন, মস্তিষ্ক শান্ত হয়। বৃহস্পতিবার পিতার উচিত সন্তানের মাথায় হাত রেখে আশীর্বাদ করা। ছেলের ছবির সামনে প্রতিদিন একটি সাদা ফুল রাখুন। একটা ছোট্ট গল্প বলি, জানেন? এই গল্পটায় অনেক শিক্ষণীয় কিছু পাবেন। বৃক্ষের শিকড়, একটি বিশাল বট গাছ
একদিন ঝড়ে কাত হয়ে গেল। মালি কাঁদতে বসলেন। একজন বৃদ্ধ এসে বললেন, কাঁদছো কেন? দেখো, শেকড় এখনো মাটিতে, শেকড় এখনো মাটিতে। মালি বললেন, কিন্তু গাছ তো কাত হয়ে গেছে। বৃদ্ধ হাসলেন, শেকড় থাকলে গাছ আবার ওঠে। তুমি শেকড়কে জল দাও। মালি প্রতিদিন শেকড়ে জল দিলেন। 6 মাস পরে গাছ আবার সোজা হয়ে দাঁড়ালো। আপনার ছেলে কাত হয়েছে, শেষ হয়নি। আপনার ছেলে কাত হয়েছে, শেষ হয়নি। আপনি শেকড় জল দিয়ে যান, দিয়ে যান, দিয়ে যান, ছেলে উঠে দাঁড়াবেই। বিনোদজি, আপনি আজ এখানে এসেছেন, এটাই প্রমাণ করে আপনি হার মানেননি। যে বাবা লড়াই ছাড়ে না, তার সন্তান একদিন ফিরে আসে। ঈশ্বর সেই বাবাকে কখনো একা ছাড়েন না। যাওয়া পরের প্রশ্নে প্রচন্ড সফল, কিন্তু ঘুমের মধ্যে কাঁদি। দর্শক আমাদের অনুপম সেন, 48 ইয়ার্স, এবং একজন লয়ার, নামকরা লয়ার, এবং বলছে আদালতে আমি ঝড়ের মতো লড়াই করি, কিন্তু স্বামী বলেন রাতের ঘুমের মধ্যে আমি কাঁদি। আমি জানিও না, বুঝতেও পারি না। দিনে সব ঠিক, রাতে কি হয়? ভিতরে এত কষ্ট কোথা থেকে আসছে জ্যোতিষজি? আপনাকে জানতে চেয়েছি আপনার থেকে। একদম 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 অনুপমাজি, অনুপমা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমার দিক থেকে আপনাকে বলবো, জ্যোতিষের চন্দ্র হলো অবচেতন মনের গ্রহ, স্বপ্নের গ্রহ, রাতের গ্রহ। দিনে সূর্য জেগে থাকে, বুদ্ধি, যুক্তি, পেশাদারিত্ব। রাতে চন্দ্র জেগে ওঠে, আবেগ, শোক, অব্যক্ত কষ্ট। আপনার জন্মকুণ্ডলিতে চন্দ্র যদি ষষ্ঠ বা অষ্টম ভাবে থাকে, দিনে সব চাপা থাকে, রাতে বেরিয়ে আসে। এটা দুর্বলতা নয়, এটা আপনার চন্দ্রের ভাষা। আপনার মন কথা বলতে চাইছে, শুধু রাতেই সুযোগ পাচ্ছে। বুঝতে পারলেন? তন্ত্রশাস্ত্রে অবচেতন মনকে বলা হয় চিত্তাকাশ। কি বলা হয়? চিত্তাকাশ, মানে মনের আকাশ। এই আকাশে যত মেঘ জমে, রাতে তত ঝড় হয়। আপনি সারা দিন যত চাপ নেন, যত কষ্ট চাপা দেন, সব চিত্তাকাশে জমে, চিত্তাকাশে জমে। চন্দ্র সাধনা, রাতে ঘুমানোর আগে চাঁদের আলোয় বসুন, মনে মনে বলুন, যা কষ্ট আছে চন্দ্রমাকে দিলাম, যা ভার আছে ছেড়ে দিলাম। ছোট্ট ছোট্ট জিনিস করলে জানেন কত কিছু পাওয়া যায়? কত শিল্পপতি, কত কোটিপতিকে ছোট্ট ছোট্ট জিনিসের মাধ্যমে কোন জায়গায় পৌঁছে দিয়েছি আজ। এই ক্রিয়া চিত্তাকাশ পরিষ্কার করে। একটা বাস্তুর একটা বিচার বলবো আপনাকে। শোয়ার ঘরে রাতের আলো নীল বা বেগুনি রাখুন। এই রং চন্দ্রের রং, মন শান্ত করে। বালিশের নিচে সাদা চন্দনের টুকরো রাখুন। ঘরের উত্তর দিকে মাথা রেখে শোন। শাস্ত্র বলে উত্তর দিকে চন্দ্রের দিক, শাস্ত্র বলে উত্তর দিক চন্দ্রের দিক। ঘুমানোর আগে 1 চামচ মধু খান, মন মিষ্টি হয়। আমি যদি হাতের বিচার করি, যাদের হাতে, এটাকে বলি আমরা হৃদয় রেখা, হৃদয় রেখা মানে হার্ড লাইন। যাদের হাতে হৃদয় রেখা খুব গভীর ও দীর্ঘ, কিন্তু ভেতরে অনেক ছোট ছোট শাখা, এরা অনুভব করেন অনেক গভীরে। বাইরে শক্ত, ভেতরে অসম্ভব কোমল। এই মানুষরা দুনিয়ার সামনে কি করে থাকেন? বর্ম পরে থাকেন, কিন্তু একা হলে সেই বর্ম খুলে দেন। ঘুমের মধ্যে কান্না আসলে সেই বর্ম খোলার সময়, এটা দুর্বলতা নয়, এটা আপনার আসল শক্তি। টোটকা বলি, প্রতি সোমবার ওং সময় নমঃ 108 বার জপ করুন। রাতে ঘুমানোর আগে উষ্ণ দুধে কেশর মিলিয়ে পান করুন। সপ্তাহে 1 দিন মনের কথা ডায়েরিতে লিখুন। বের না হলে জমতেই থাকে, জমতেই থাকে। পূর্ণিমার রাতে খোলা আকাশের নিচে কিছুক্ষণ বসুন। একটা ছোট্ট গল্প বলি, নদী ও বাঁধের গল্প। জানেন, একটি নদীর উপর বিশাল বাঁধ তৈরি হলো। বাঁধের পেছনে জল জমতে থাকলো।
জমতে থাকলো, জমতে থাকলো, জমতে থাকলো। একদিন রাতে বাঁধে একটি ছোট ফাটল দিয়ে জল বেরিয়ে এলো। কোনখান থেকে জল বেরিয়ে আসলো? একটা ছোট্ট ফাটল থেকে। ফাটল থেকে। ইঞ্জিনিয়ার ভয় পেলেন, কিন্তু বৃদ্ধ কারিগর বললেন, ভয় পেও না, ভয় পেও না, এই ফাটল বাঁধ বাঁচাচ্ছে। জল বেরোতে না পারলে একদিন পুরো বাঁধ ভাঙতো। আপনার রাতের কান্না সেই ফাটল। এটা ভাঙা নয়, এটা বেঁচে থাকা। যে কাঁদে না তার ভিতরের কষ্ট বেরোয় না, যে কাঁদে তার ভিতরে কিছুটা কষ্ট বেরিয়ে যায়। অনুপমাজি, যে মানুষ রাতে কাঁদে সে দিনে আরো শক্তি নিয়ে ওঠে। চন্দ্র প্রতি রাতে ক্ষয় হয় কিন্তু আবার পূর্ণ হয়। আপনিও তেমনই। যাব পরের প্রশ্নে। বিদেশে সব আছে, দেশে ফিরতে চাই কিন্তু পারছি না। আমাদের পরের বন্ধু মেসেজ করেছে শ্রেয়স মেহতা, এবং বয়স 42 ইয়ার্স, এবং প্রবাসী বাঙালি, এবং প্রবাসী আর কি, লন্ডন প্রবাসী, সরি। এবং তিনি একজন ব্যাংকার। শাস্ত্রীজি, লন্ডনে 18 বছর রয়েছি এবং সব আছে, এখানে বাড়ি আছে, গদি আছে, টাকা আছে, কিন্তু মাটির গন্ধ খুব মিস করি, মায়ের হাতের রান্না মিস করি, রাতের স্বপ্ন দেখি যে ভারত আসবো, ফিরতে চাই, কিন্তু সাহস হয় না। এই দ্বন্দ্ব কিভাবে মেটাবো? খুব দ্বন্দ্বে আছে এবং দেশে একদম ফিরতে চাইছে, একদম কি করা উচিত একদম এখন? একদম একদম শ্রেয়সজি, এই টানকে জ্যোতিষে বলে মাতৃভূমি আকর্ষণ যোগ। কি বলে? মাতৃভূমি মাতৃভূমি আকর্ষণ আকর্ষণ যোগ। যোগ। চতুর্থ ভাব মাতৃভূমির ভাব, মায়ের ভাব, শেকড়ের ভাব। আপনার চতুর্থ ভাব যদি শক্তিশালী হয়, আপনি যত দূরেই যান শেকড় টানবেই। এটা দুর্বলতা নয়। দ্বাদশ ভাব বিদেশের ভাব। এই ভাব যদি এখন দুর্বল হচ্ছে এবং চতুর্থ ভাব শক্তিশালী হচ্ছে, জ্যোতিষ বলছে আপনার ফেরার সময় এসেছে, গ্রহ নিজেই আপনাকে ডাকছে। বুঝলে? আমি যদি তন্ত্রের আলোচনা করি, তন্ত্রে মাটিকে বলা হয় মাতৃশক্তি। মাটিকে বলা হয় মাতৃশক্তি। পৃথিবী মাতা যে মাটিতে জন্মেছেন, সেই মাটির সাথে আপনার প্রাণ শক্তির সুতো আছে, সেই সুতো টানছে। ভূমি সূক্ত পাঠ করুন, এটা বৈদিক মন্ত্র যা মাতৃভূমির সাথে আত্মিক সংযোগ তৈরি করে। প্রতিদিন মনে মনে দেশের মাটিকে প্রণাম করুন, মাটি আপনার প্রণাম অনুভব করে। আমি একটা বাস্তব বিচার করব আপনার জন্য। বিদেশের বাড়িতে ভারতীয় প্রতীক রাখুন, গণেশের মূর্তি, তুলসীর গাছ, মাটির প্রদীপ। এটা শুধু ধর্ম নয়, এটা আপনার শেকড়ের সাথে সংযোগ। বুঝতে পারলে? এবং দেশে ফেরার পরিকল্পনা করলে দেশে একটি ছোট ঘর বা জমি কিনুন। বাস্তু বলে যেখানে আপনার মাটি আছে সেখানে আপনার ভাগ্য আছে, এটা বলে। কিন্তু আমি যদি হস্তরেখা বিচারে আসি, যাদের হাতে ভাগ্যরেখা, যাদের হাতে ফেদ লাইন ভাগ্যরেখা হাতের মধ্যভাগ থেকে উপরে উঠে এবং শেষ দিকে দুটি শাখায় ভাগ হয়, এরা দুই দেশের মানুষ। একটি শাখা বিদেশে, একটি শাখা দেশে। দুটো শাখাই সত্যি। আপনাকে বেছে নিতে হবে কোন শাখায় বেশি জীবন আছে। হৃদয় রেখা যদি দেশের দিকে ঝোঁকে, হৃদয় ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে। একটা টোটকা দিই, প্রতিদিন ভোরে ভারতের দিকে মুখ করে সূর্যকে প্রণাম করুন। এটা একটা দারুণ টোটকা, কিন্তু বহু ব্যক্তিকে দিয়েছি, হাজারো ফল পেয়েছেন। বাড়িতে গঙ্গা জল রাখুন, মাতৃভূমির শক্তি কাছে থাকে। দেশে ফেরার তারিখ না ঠিক হোক, একটি ডায়েরিতে পরিকল্পনা লিখুন। মাকে প্রতিদিন ফোন করুন, সেটাই সেরা সাধনা। একটা গল্প বলবো, পাখির খাঁচা। শুনেছেন গল্পটি? শোনেননি তো? শুনুন। একটি পাখি সোনার খাঁচায় থাকতো, খাবার ছিল, জল ছিল, আরাম ছিল, কিন্তু প্রতি সন্ধ্যায় পাখি পশ্চিম দিকে তাকিয়ে থাকতো। মালিক জিজ্ঞেস করলেন, কি দেখছো? পাখি বলল, যেখানে আমার গাছ ছিল,
যেখানে আমার বাসা ছিল, আমার ঘর ছিল। মালিক বললেন, কিন্তু এখানে তোমার সব আছে। পাখি বলল, সব আছে, শুধু মাটির গন্ধ নেই। সেদিন মালিক খাঁচা খুলে দিলেন। কিছু জিনিস সোনার চেয়েও দামি, কিছু জিনিস সোনার চেয়েও দামি। মাটির গন্ধ তার মধ্যে একটা, যেই গন্ধ সোনার থেকেও দাম বেশি। সিরাজজি, যে মাটি আপনাকে তৈরি করেছে সে মাটি আপনাকে ভুলতে পারে না, আর আপনিও পারবেন না। যেদিন ফিরবেন সেদিন বুঝবেন এটাই আপনার সবচেয়ে বড় সাফল্য। যাব পরের প্রশ্নে, এবং খুব ভালো একটি প্রশ্ন এসেছে। বারবার ব্যবসার সুযোগ আসে, সাহস করতে পারি না। অনেকে এটা আছে যে পুঁজি জমাচ্ছে কিন্তু হয়তো সাহস করে উঠতে পারছে না। এবং দীপক চৌধুরী আমাদের 38 ইয়ার্সের একজন দর্শক, তিনি সিনিয়র ম্যানেজার এবং তিনি বলছেন, আমার স্বপ্ন নিজের ব্যবসা করা, 3টে সুযোগ এসেছে, 3টেই ছেড়ে দিয়েছি ভয়। পরে দেখি অন্যরা সেই সুযোগে কোটিপতি হয়ে গেছে। আমি কি ভীরু, মানে আমি কি ভয় পাই, নাকি আমার ভাগ্যেই নেই ব্যবসা? জানতে চেয়েছি আপনার কাছে। দারুণ কোশ্চেন করেছে দীপকজি। এই প্রশ্নটা আমার কাছে সবচেয়ে বেশি আসে, সবচেয়ে বেশি। জ্যোতিষে দশম ভাব হলো কর্মের ভাব, একাদশ ভাব লাভের ভাব। কিন্তু এই দুই ভাব শক্তিশালী হলেও যদি লগ্নে চন্দ্র বা শনি দুর্বল হয়, মানুষ সুযোগ দেখতে পান কিন্তু পদক্ষেপ নিতে পারেন না, বুঝলে? এটাকে বলে কর্ম ভয় দোষ। কিন্তু শাস্ত্রে একটি কথা আছে, সুযোগ 3বার আসে, সুযোগ 3বার আসে, চতুর্থবার নয়। আপনার 3টি সুযোগ গেছে, কিন্তু আপনি এখনো 38। চতুর্থ সুযোগ আসছে, এবার সাহস করুন, সাহস করুন। তন্ত্রে ভয়কে বলা হয় মায়া বন্ধন, মায়ার শেকল। ভগবদ গীতায় অর্জুন ঠিক এই জায়গায় দাঁড়িয়েছিলেন, ঠিক এই জায়গায় দাঁড়িয়েছিলেন। তিনিও ভয় পেয়েছিলেন। কৃষ্ণ বললেন উঠিষ্ঠ, উঠিষ্ঠ মানে উঠে দাঁড়াও। গণেশ সাধনা বিহগ্নতা বা বিঘ্নহর্তা। গণেশ সব বাধা সরান। নতুন ব্যবসা শুরুর আগে গণেশের কাছে প্রার্থনা করুন, তারপর প্রথম মানে ফার্স্ট ডিসিশন নিন, পদক্ষেপ নিন, সিদ্ধান্ত নিন। গণেশ বাকি পথ করে দেবেন। আর যদি বাস্তু বিচার করি, আপনার বাড়ির উত্তর দিক, কুবেরের দিক যদি বন্ধ বা অন্ধকার থাকে, নতুন সুযোগ প্রবেশ করতে পারে না। উত্তর দিক খোলা ও আলোকিত রাখুন, সেখানে হলুদ ফুল ও কুবের যন্ত্র রাখুন। আর আপনার কাজের ঘরে পূর্বমুখী বসুন, সূর্যোদয়ের দিক, নতুন শুরুর দিক। হস্তরেখা বিচার, যাদের হাতে ভাগ্য রেখা আছে কিন্তু মাঝে থেমে যায়, এরা সুযোগ পান কিন্তু নিজেরাই থামিয়ে দেন। কিন্তু যদি বৃহস্পতি পর্বত উন্নত হয় এবং বুড়ো আঙুল শক্ত হয়, এই মানুষ স্বাভাবিক উদ্যোক্তা। হাত বলছে আপনি পারবেন, শুধু মন বলছে পারবেন না। হাতকে বিশ্বাস করুন, দেখবেন পারবেন। টোটকা বলি একটা, প্রতি বুধবার গণেশ চালিসা পড়ুন। সাহস ও বুদ্ধি দুটোই দেন। নতুন পদক্ষেপের আগে হলুদ কাপড়ে 5টি হলুদ রেখে মন্দিরে দিন। প্রতিদিন একটি ছোট সাহসী কাজ করুন। ভয় অভ্যাসে যায়। আমি পারবো, এই কথাটি রোজ ভোরে 11 বার বলুন। একটা ছোট্ট গল্প বলি, নৌকার দড়ি। শুনেছো গল্পটি? না। দারুণ একটা গল্প। একটি নৌকা বহু বছর ঘাটে বাঁধা ছিল। প্রতিদিন ঢেউ আসতো, নৌকাকে ডাকতো, নৌকা নড়তো কিন্তু দড়ি টেনে ধরতো। একদিন এক নাবিক এলেন, দড়িটা কাটলেন। নৌকা প্রথমে ভয় পেল, তারপর ঢেউয়ের সাথে মিলল, তারপর বুঝলো আমি তো এর জন্যই তৈরি।
হয়েছিলাম, আমি তো এর জন্য তৈরি হয়েছিলাম। আপনার দড়িটা ভয়, সেটা কাটুন, নদী আপনার জন্য অপেক্ষা করছে। কি ঠিক তো না ভুল? একদমই তাই। দীপকজি, ভয় মানে বিপদ নয়। দীপকজি, ভয় মানে বিপদ নয়, ভয় মানে এটা আপনার কাছে গুরুত্বপূর্ণ। যে জিনিস গুরুত্বপূর্ণ তার জন্য ভয় লাগেই, লাগেই। এখন ভয়কে সঙ্গী করে এগিয়ে যান, সাকসেস আপনার পায়ের কাছে এসে পড়বে। যাব পরের প্রশ্নে। মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখার যে অপরাধ বোধ সেটা কাজ করছে এবং করণ কাপুর বয়স 45 ইয়ার্স এবং একজন বড় কর্পোরেট অফিসার বলছে শাস্ত্রীজি কাজের চাপে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখতে হয়েছে। সুন্দর জায়গা, সব সুবিধে আছে, কিন্তু মা একদিন বললেন তুমি ব্যস্ত থেকো বাবা। সেই কথাটা মুখে এখনো বিধে আছে। আমি কি অপরাধী জানতে চেয়েছি তোমার কাছে। করণজি, শিহরণ দিয়ে উঠেছে গায়ের কাটা। করণজি, এই প্রশ্নটা শুনে আমার নিজের বুকও ভারী হয়ে গেল। জ্যোতিষে চতুর্থ ভাব মায়ের ভাব, নবম ভাব বাবার ভাব। এই দুই ভাবের দেবতা হলেন চন্দ্র ও সূর্য। জ্যোতিষ নিয়ে প্রচুর রিসার্চ করতে হয় আমাকে। আমাদের সবচেয়ে কাছের দুই গ্রহ, শাস্ত্র বলে মাতৃঋণ ও পিতৃঋণ এই জন্মে না মেটালে পরের জন্মেও বহন করতে হয়, জানেন? কিন্তু শাস্ত্র এটাও বলে মন যদি সৎ থাকে, কর্ম যদি ভালো থাকে, ঋণ শোধ হয়। আপনি তাদের ভালো জায়গায় রেখেছেন, এখন সময় দিন, সেটাই সেরা শোধ, সেটাই সেরা শোধ। তন্ত্রের একটা কথা আছে, জানেন? তন্ত্রে একটা কথা আছে, মাতৃদেব ভব, পিতৃদেব ভব। মাতৃদেব ভব, পিতৃদেব ভব। মা বাবা জীবিত থাকতে সেবা করা, এটাই সর্বোচ্চ তীর্থ। কাশি যাওয়ার দরকার নেই, গয়া যাওয়ার দরকার নেই, মায়ের পাশে 1 ঘন্টা বসুন, বাবার কথা শুনুন, এটাই মহাতীর্থ, এটাই মহাপূর্ণ। শুনবেন, একটা বাস্তু বিচার বলবো। আপনার বাড়িতে মা বাবার ছবি সম্মানের সাথে টাঙান। প্রতিদিন সেই ছবির সামনে একটি প্রদীপ জ্বালান। বাস্তু বলে যে ঘরে বড়দের সম্মান আছে সেই ঘরে লক্ষ্মী থাকেন। সপ্তাহে অন্তত একদিন তাদের কাছে যান। সেই একটি দিন পুরো সপ্তাহের পূর্ণ। আমি যদি হস্তরেখা বিচারে যাই, যাদের হাতে নবম ভাগ্য রেখার কাছে একটি ছোট ক্রস থাকে, এরা পিতৃঋণ বহন করছেন। কিন্তু হাতের বৃহস্পতি পর্বত যদি উন্নত হয়, এই ঋণ শোধ করার ক্ষমতা তাদের আছে। আপনার হাত বলছে আপনি পারবেন, শুধু পাশে থাকুন, পাশে থাকুন। প্রতি রবিবার মা বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করুন, পিতৃঋণ কমে তাতে। তাদের পছন্দের একটি জিনিস প্রতি সপ্তাহে নিয়ে যান। মাতৃস্ত্রোত পাঠ করুন প্রতিদিন, মায়ের আশীর্বাদ সদা থাকে, জানেন? এটা করুন। তাদের নামে অন্ন দান করুন মাসে একবার। একটা ছোট গল্প বলবো আমি, শেকড় ও ফুলের গল্প। একটি গাছে সুন্দর ফুল ফুটলো, সবাই ফুলের প্রশংসা করলো, কেউ শিকড়ের কথা বলল না। একদিন এক বৃদ্ধ মালি এসে ফুলকে বললেন, জানো তোমার এই সৌন্দর্যের পিছনে কে? ফুল বলল, কেন আমি? আমি নিজেই, আমার সৌন্দর্য আমি ছাড়া কে? মালি হাসলেন, না, মাটির নিচে যে শেকড় অন্ধকারে থেকে তোমাকে রস দিয়েছে, মাটির নিচে যে শেকড় অন্ধকারে থেকে তোমাকে রস দিয়েছে, সে ফুল সেদিন থেকে প্রতিদিন মাটির দিকে নুয়ে থাকে, ঝুঁকে থাকে। আপনার সাফল্যের শেকড় মা বাবা, তাদের দিকে একটু ঝুঁকে পড়ুন, নুয়ে পড়ুন। করণজি, আপনি অপরাধী নন, অপরাধী সে যে ভাবে না আপনি ভাবছেন।
অপরাধী সে যে ভাবে না, আপনি তো ভাবছেন। এটাই প্রমাণ করে আপনার হৃদয় সঠিক জায়গায় আছে। এখন সেই হৃদয়কে কাজে লাগান। খুব ভালো কথা বলেছেন। যাচ্ছি পরের প্রশ্নে। সব পেয়েছি, তবু মনে হয় জীবনের কোনো মানে নেই। এটা অনেকেরই মনে হয়। দর্শক ইন্দ্রনীল বসু, বয়স 50 বছর এবং বিখ্যাত একজন মানুষ। উনি স্থপতি এবং আমার ডিজাইন করা বিল্ডিং সারা দেশে পুরস্কার পাচ্ছে এবং সম্মানও আমি অনেক পেয়েছি। কিন্তু সকালে উঠে মনে হয় এত সব কি জন্য? একটা শূন্যতা আছে যেটার কোনো নামই নেই। ইয়েস, ইয়েস, আছে গো, আছে। অনেক কিছু থেকেই কিছু থাকে না। ইন্দ্রনীলজি, এই প্রশ্নটা সবচেয়ে গভীর গো। এই প্রশ্নটা যারা করেন তারা সাধারণ মানুষ নন। জ্যোতিষে এই অবস্থাকে বলে আত্মিক জাগরণের পূর্ব মুহূর্ত। কেতু যখন লগ্নে বা দ্বাদশভাবে আসে, মানুষ সব পেয়েও ভেতরে খালি অনুভব করেন। কারণ কেতু বলছে বাইরে যা খুঁজো বা বাইরে যা খুঁজছো তা বাইরেই নেই। বাইরে যা খুঁজছো তা বাইরেই নেই। এই অনুভূতি আসলে আধ্যাত্মিক জাগরণের ডাক। মহর্ষি অরবিন্দ, রমন মহর্ষি, তারাও এই একই শূন্যতা অনুভব করেছিলেন। তারপরেই তারা মহান হয়েছিলেন। বুঝলেন? তন্ত্রে এই শূন্যতার একটি নাম আছে, আজকে আমি এই নামটি বলবো। ব্রহ্ম বিরহ। ব্রহ্ম বিরহ। ব্রহ্ম বিরহ। আত্মা তার উৎসের কাছে ফিরে যেতে চাইছে। এই অনুভূতি আসলে অভিশাপ নয়, এটা ঈশ্বরের আমন্ত্রণ। ধ্যান সাধনা শুরু করুন। প্রতিদিন মাত্র 20 মিনিট চোখ বন্ধ করুন, শ্বাস দেখুন। যে শূন্যতা কষ্ট দিচ্ছে, ধ্যানে সেই শূন্যতাই পরিপূর্ণ হয়ে যায়। একটা বাস্তু বিচার করব। আপনার বাড়িতে একটি ধ্যানের কক্ষ তৈরি করুন, ছোট হলেও চলবে, যেখানে পূর্বমুখী বসুন। কোনো প্রযুক্তি নয়, কোনো ফোন নয়, শুধু শুধু নিজের শ্বাস। বাস্তু বলে যে ঘরে ধ্যান হয় সে ঘরে স্বর্গ থাকে। হস্তরেখা বিচার যদি আমি করি, যাদের হাতে সূর্য রেখা অত্যন্ত উজ্জ্বল এবং সাথে চন্দ্র পর্বত উন্নত, এরা শিল্পী হন। কিন্তু একটা বয়সের পর শিল্প যথেষ্ট মনে হয় না। এই হাত আধ্যাত্মিক অন্বেষণের হাত। আপনার পরবর্তী সৃষ্টি হয়তো ভবন নয়, আপনার পরবর্তী সৃষ্টি হবে আপনার নিজের আত্মা। আপনাদের জন্য একটা টোটকা দেব, প্রতিকার। প্রতিদিন ভোরে 20 মিনিট ধ্যান করুন। শূন্যতা পরিপূর্ণতায় বদলায়। ভগবদ গীতার 2য় অধ্যায় পড়ুন, আত্মার প্রশ্নের উত্তর আছে ওখানে। মাসে একবার নিঃস্বার্থ সেবা করুন। অন্যের জন্য বাঁচলে নিজের অর্থ খুঁজে পাওয়া যায়। প্রকৃতির কাছে যান। নদী, পাহাড়, গাছ, এরা উত্তর দেয়। একটা কথা বলি লাস্ট। ইন্দ্রনীলজি, এই শূন্যতা আপনার সবচেয়ে বড় সম্পদ। এই প্রশ্নটাই আপনাকে সাধারণ থেকে অসাধারণ করবে। যে মানুষ কেন জিজ্ঞেস করে, সে একদিন সত্যিকারের উত্তর পায়। সময় একদম শেষের দিকে যাওয়ার আগে কয়েকটি কথা আপনি বলবেন, তো অবশ্যই আমরা শুনতে চাই। সময় নেই, অনেক কোশ্চেন রয়ে গেছে, তার উত্তর দেব। যাওয়ার আগে একটাই কথা বলি, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। আর যারা দেখাতে চাইছো, অনলাইন অফলাইন সমস্ত ব্যবস্থা রয়েছে, শেখারও ব্যবস্থা রয়েছে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।